কেরোসিন তেলের দাম কি 14 টাকা লিটার ছিল, এখন 100 টাকা পার। ডলারের দাম বেড়ে গেল, বলেছিল 40 টাকায় ডলার দেবে। তাহলে ওই সরকারের কোনো কথার দাম নেই। বিজেপি বলে এক, করে আর এক। এই জন্য দেখবেন গতবারে ত্রিপুরা নির্বাচনের সময় ওরা যে ম্যানিফেস্টো তৈরি করেছিল, যেটা ইশতেহার বলি আমরা নির্বাচনী প্রচারে, এবারে ভোট যখন পোস্টাল ব্যালট শুরু হয়ে গেছে তখনও ওদের ইশতেহার তৈরি হয়নি। গতকাল শুনলাম ইশতেহার ঘোষণা করেছে সংকল্প পত্রের নামে। তাতে কি আছে? তখন 299টা পয়েন্ট বলেছিল এই করব এই করব, আর নিয়ে এসেছিল অরুণ জেটলিকে, তখন অর্থমন্ত্রী, তাকে দিয়ে বলিয়েছিল যাতে বিশ্বাস হয় আমরা হ্যান করেগা ত্যান করেগা। আমি তো চ্যালেঞ্জ রাখছি, তাহলে এইবারে কেন বিজেপি, এখনো তো অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারামন, তাহলে তখন গতবার দেশের অর্থমন্ত্রীকে নিয়ে এসে ইশতেহার প্রকাশ করেছিল, এবার সাহস থাকলে নিজের যে অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারামন তাকে ডেকে নিয়ে এসে প্রচার করতে পারতো বা ইশতেহার প্রকাশ করতে পারতো, করেনি। কারণ এই মোদি আর নির্মলা সীতারামনের জমানায় আমাদের দেশের অর্থনীতি চৌপাট হয়ে গিয়েছে, টাকার দাম কমছে, প্রতিদিন ক্রয় ক্ষমতা কমছে। যারা পেনশনভোগী, যারা নির্দিষ্ট আয়ের কাজ করেন, তাদের আয় বাড়ছে না কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে। ওষুধ, মানুষের বাঁচার জন্য যে ওষুধের দরকার তার দাম বেড়ে যাচ্ছে। তার উপরে জিএসটি লাগিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার, ডবল ইঞ্জিন ডবল জিএসটি, একটা আইজিএসটি একটা জিএসটি। আপনি একটা হোটেলে খেতে যান, কোনো একটা জিনিস কিনুন, দেখবেন 9%, 9%, 18%, দুটো ইঞ্জিন চালাতে হচ্ছে। একটাকে বলে আইজিএসটি ইন্ডিয়া গভর্নমেন্ট, আর একটা হচ্ছে এসজিএসটি স্টেট গভর্নমেন্ট। তাদের হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, মানুষ কিনতে হচ্ছে। আর যখন ভোট আসে তখন প্রচার হচ্ছে, মোদি বলে আমি আয়ুষ্মান ভারত দিচ্ছি, আমি কৃষক সম্মান দিচ্ছি, এ বলে আমি ভাতা দিচ্ছি, এসব এটা করে দিয়েছি, ওটা উপহার দিয়েছি। কে কাকে দেয়, কে কাকে দেয়? আপনি আশেপাশে তাকিয়ে বিজেপির নেতাদের দেখুন। গত 5 বছরে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তোলাবাজি করে, কাটমানি করে, লুট করে আর ঘুষ নিয়ে। তাহলে তারা কি মানুষকে টাকা দিল না মানুষের কাছ থেকে টাকা নিল? যদি টাকা দিত তাহলে তো এই আদানি, আম্বানি, মোদি, এসব বিজেপির নেতারা তারা তো ফকির হয়ে যেত। কিন্তু দেখা গেল দেশের মানুষ ফকির হয়ে যাচ্ছে, আর আদানি, আম্বানি, মোদি আর বিজেপি, এই আস্তে আস্তে দেখলাম বিজেপির অফিস বিশাল বড় জেলায় জেলায় অফিস বানিয়েছে। কার টাকা? টাকা কোত্থেকে আসে? প্রথম কথা, আমি যখন যুব আন্দোলন করতাম গোটা দেশে একটা স্লোগান শেখাতাম যুবদেরকে। যখন সরকার বলে না আমি এই দিচ্ছি ওই দিচ্ছি, আরে সরকারের টাকা নেই, আমরা আপনারা টাকা নিই। যখন মানুষ মেহনত করে, কৃষক যখন কাস্তে নিয়ে ধান কেটে বাজারে বিক্রি করে তবে তার হাতে টাকা আসে। একজন মজুর যখন ইট নিয়ে, সে হাতুড়ি নিয়ে সে ইট ভাঙুক, পাথর ভাঙুক, লোহা পেটাক, একটা সাইকেলের চাকা মেরামত করুক, কারখানায় কাজ করুক, তবে তার হাতে রোজগার আসে। তাহলে আমাদের বড় বড় বিজেপির নেতারা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা কি মেহনত করে? আরে মেহনত যদি না করে তাহলে কখনো রোজগার হয় না। जब तक हमारे हाथ में छाले नहीं पड़ते, हमारे बच्चों के मुंह में निवाले नहीं पड़ते। যতক্ষণ না মানুষের হাতে ফোসকা পড়ে মেহনত করে, ততক্ষণ পর্যন্ত তার বাচ্চাদের মুখে গ্রাস তুলে দিতে পারে না। অথচ সরকার বলছে আমি তোমাকে টাকা দিচ্ছি। কার টাকা? ওই যে স্লোগান শেখাতাম, বলতাম पैसा पैसा हमारा आपका नहीं किसी का बाप का। পয়সা আমার, পয়সা আপনার, পয়সা মানুষের, পয়সা জনগণের। লুটের ব্যবস্থা করে নিয়ে আপনার আপনার আমার পকেট ফাঁক করে দিয়ে ওরা নিয়ে গিয়ে তাল তাল জমাচ্ছে, আর উল্টো দিকে আমার বাজারের থলি খালি হয়ে যাচ্ছে। রান্নার গ্যাসের দাম কত ছিল?
আমি যেরকম সোজাসুজি বলছি এরকম বলে না। গত 5 বছরে দেখেছেন আপনি পেট্রোল পাম্পে যেতেন, এখন নেই, এখন সরিয়ে দিয়েছে। মোদির হাসি হাসি মুখের ছবি আছে, একটা আমাদের সাধারণ 8 পৌরে মহিলার ছবি আছে, একটা ইয়া বড় গ্যাস সিলিন্ডারের ছবি আছে, আর বললো উজ্জ্বলা যোজনা। আর কাগজে বিজ্ঞাপন দিল, রেডিওতে বললো, ভাষণে বললো, মন কি বাতে বললো, সবাইকে বিনা পয়সায় গরিব মানুষকে গ্যাসের সিলিন্ডার দিচ্ছি। এখন আর সেই মোদির ছবিও নেই, এখন ওই মহিলার ছবিও নেই, আর গ্যাসের সিলিন্ডারের দাম এই 7-8 বছরে 3 গুণ বেড়ে গিয়েছে। স্বাধীন ভারতে কোনো জিনিসের দাম 7-8 বছরে 3 গুণ কখনো বাড়েনি। জ্বালানি এগুলো এমনি এমনি না, এগুলো একটা প্যাটার্ন। সেই প্যাটার্নটা কি? গরিব মারা। কারণ একজন গরিব থেকে গরিব মানুষ, আমার মায়েরা ভালো বুঝবেন, সকালে ঘুম থেকে উঠলে তার প্রথমে চিন্তা হয় বাচ্চার মুখে কি খাবার তুলে দেবে। সে দুধ দিন, রুটি দিন, ভাত দিন, তরকারি দিন, সবজি দিন, কিছু একটা দিতে হবে, নাহলে কান্নাকাটি আরম্ভ করে দেবে। তা আপনাকে জোগাড় করতে হবে। তাহলে বাজার, তাহলে দেখবেন খাদ্য পণ্যের দাম বেশি বেড়ে যাচ্ছে, কারণ সব মানুষকে এটা কিনতে হবে, যতই গরিব হোক তাকে কিনতে হবে। আমার মানুষ তো খাবারটা নিয়ে তো এমনি এমনি খাবে না, কাঁচা রান্না করতে হবে, তাহলে তাকে জাল দিতে হবে। একটা দুধ হলেও জাল দিতে হবে, একটা চাল হলেও রান্না করতে হবে, একটা রুটি করতে হলেও জাল দিতে হবে। তাহলে এদিকে ঘুরিও না, এদিকে ঘুরিও না। তাহলে জ্বালানির দাম, কয়লা হোক, কেরোসিন তেল হোক, পেট্রোল ডিজেল হোক, বিদ্যুৎ হোক, রান্নার গ্যাস হোক, সেই জ্বালানির দাম বেড়ে যাচ্ছে। কারণ সবাইকে জ্বালানি, সব বাড়িতে জ্বালানি লাগবে। তাহলে প্রথমটা হচ্ছে ফুড, খাদ্য, দ্বিতীয়টা হচ্ছে ফুয়েল, জ্বালানি, আর তৃতীয়টা হচ্ছে ফার্টিলাইজার, সার। কারণ আমাদের মতো দেশে শস্য হবে না যদি সার না দেওয়া হয়। তাহলে এই সারের দাম ভর্তুকি কমিয়ে গিয়ে ক্রমাগত বাড়িয়ে গেল। এই 3টে এফ, এইটাকে দখল করার জন্য বাজারটাকে, একটা এফ ফাইন্যান্স, অর্থ, সেইটাকে ওরা কুক্ষিগত করছে। ওই যে রিলায়েন্স কোম্পানি বিজ্ঞাপন হতো না, কারণ দুনিয়া মুঠি মে, যখন প্রথম রিলায়েন্সের মোবাইল এসেছিল, আসলে আমাদের জওয়ান ছেলেমেয়েরা, আমাদের রেল, আমাদের পোস্ট অফিস যারা নিজের মুঠোয় নিতে চাইছে, তারা আসলে আমাদের গোটা দেশের অর্থ ব্যবস্থাকে নিজের কবজার মধ্যে নিতে চাইছে। বামপন্থীদের লড়াই শুধু একটা ভোটের জন্য না, আমাদের লড়াই হচ্ছে আমাদের কৃষি বাঁচানোর জন্য, আমাদের পাহাড় পর্বত নদী নালা বাঁচানোর জন্য, আমাদের পরিবেশটাকে বাঁচানোর জন্য, আমাদের দেশটাকে বাঁচানোর জন্য, এই লুটেরাদের হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য, শোষণ থেকে মানুষকে মুক্ত করার জন্য। কিন্তু সেটা করা যায় না, করতে হলে সবাইকে এক কাট্টা হতে হয়। আমি মোহাম্মদ সেলিম যতই চিৎকার করি, পার্লামেন্টের মধ্যে হোক, পার্লামেন্টের বাইরে হোক, কিচ্ছু হবে না যদি মানুষকে এক কাট্টা না করা হয়। তবেই তো আমরা বলি দুনিয়ার মজদুর এক হোক, তবেই তো লাল ঝান্ডার পেছনে সব শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বেকার, ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, শিক্ষক সবাইকে জড়ো করার চেষ্টা করি। এই জন্য এটা হচ্ছে গণতন্ত্র। মানুষের যখন অভাব হবে, সমস্যা হবে, তার সমাধানের জন্য, অন্যায় হবে, ন্যায়ের জন্য, যখন তার ইনসাফ পাবে না, তখন তার হকের লড়াইয়ের জন্য সে এক কাট্টা হবে। তখনই এরা চেষ্টা করে আপনার যে গণতান্ত্রিক অধিকার আছে সেটা কেড়ে নেব। তখনই বলে জমায়েত করতে পারবে না, মিছিল করতে পারবে না, অফিস খুলতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, মিথ্যা মামলা করেছে, ঘর ছাড়া করেছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, লেনিনের মূর্তি ভেঙেছে, লাল ঝান্ডার অপমান করেছে, মনে করেছে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, মস্তান দিয়ে বোধহয় মানুষের এই হকের অধিকারকে শেষ করে দেবে, গণতন্ত্রকে শেষ করে দেবে। কিন্তু এত সহজ না। লাল ঝান্ডা এমন জিনিস, हमें मारने से भी हम मिटते नहीं हैं। बोले ना डायलॉग, टाइगर अभी जिंदा है, এরকম লাল ঝান্ডা अभी जिंदा है। এইটা মানুষ ত্রিপুরা মানুষ বুঝিয়ে দিয়েছেন। আর শুধু লাল ঝান্ডা কেন, ওরা প্রথমে মারে, আক্রমণ করে, যেহেতু মিছিলের সামনে থাকি, প্রথমে কমিউনিস্টকে শহীদ করে, জেল দেয়, আমাদের মা বোনেদের নিয়ে টানাটানি করে, অফিসে আক্রমণ করে, কিন্তু তারপরে কেউ ছাড় পায় না। তারপরে মানুষ
ব্যবসায়ী, দোকানদার, সাংবাদিক, উকিল, ডাক্তার, যে কেউ এই সবার উপর আক্রমণ নেমে আসে। ত্রিপুরা তার একটা উদাহরণ। আর এই জন্যই আজকে যে কংগ্রেস দল বামেদের সঙ্গে ছিল না, আজকে লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা ঝান্ডা নিয়ে কংগ্রেস দল সামিল হয়েছে। কারণ এটা প্রশ্নটা শুধু একটা ভোট না, এটা হচ্ছে এই রাজ্যকে বাঁচানো, এটা হচ্ছে এই রাজ্যের গণতন্ত্রকে বাঁচানো। গণতন্ত্রকে শেষ করতে চায় কেন? কারণ গণতন্ত্র মানে সবার বলার অধিকার, সবার জোটবদ্ধ হওয়ার অধিকার। ওইটা কেড়ে নেয়। তার বদলে কি করে? জাত পাত, ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলমান, মন্দির মসজিদ, বাঙালি বিহারি, আদিবাসী তপশিলি, ট্রাইবাল নন ট্রাইবাল, অসমিয়া অনসমিয়া, এদের মধ্যে একটা পরস্পর বিদ্বেষ এবং ঘৃণার ভাব তৈরি করে। প্রত্যেকটা মানুষকে ওরা চেষ্টা করে, দক্ষিণপন্থীরা, এক একটা আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেবে। কিন্তু মানুষ আলাদা আলাদা দ্বীপে বাস করতে পারে না। মানুষ মানুষের সঙ্গে সাঁকো তৈরি করে, ব্রিজ তৈরি করে, পুল তৈরি করে, জনবন্ধন তৈরি করে, মানব বন্ধন তৈরি করে, কাঁধে কাঁধ লাগিয়ে, হাতে হাত লাগিয়ে একসঙ্গে জড়ো হয়। কারণ আমরা যদি আলাদা হই তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, আমরা যদি একসঙ্গে হই তাহলে সর্বনাশের শক্তির বিরুদ্ধে আমরা এক কাট্টাভাবে লড়তে পারব। এই একতাই শক্তি। ওরা এই জন্য ভয় পেয়েছে। কি বলছে? বলে বাম আর কংগ্রেস এর জোট হয়েছে অশুভ শক্তি, বলছে না? আচ্ছা, ওরা যখন বিজেপি সরকার এসেছিল, বিজেপি এসেছিল, বলতো এনডিএ সরকার, তাতে সবাইকে জড়ো করেছিল। এই যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, টিডিপি, এই যে মহবুবা মুফতি কাশ্মীরের, আকালি পাঞ্জাবের, শিবসেনা, এই যে নীতিশ কুমার বিহারের, সব নিয়ে এনডিএ হয়েছিল না? কারণ ওরা মনে করেছিল যদি এই কংগ্রেস আর বামের মিলিত শক্তিকে হারাতে হয় তাহলে বাকি সবাইকে জড়ো করতে হবে। আর এখন তারা নিঃসঙ্গ হয়েছে। বিজেপি তার জুলুমের জন্য, তার দুর্নীতির জন্য, তার অন্যায়ের জন্য সঙ্গী হারা হয়েছে। এখন তার সঙ্গে শিবসেনাও নেই, আকালিও নেই, টিডিপিও নেই, টিআরএসও নেই, বিজেডিও নেই, টিএমসিও নেই, জনতা দলও নেই, আর ওই মহবুবা মুফতির ওই দলটাও নেই কাশ্মীরে। তাহলে বিজেপিকে জিজ্ঞেস করুন, ওরা অশুভ শক্তি বলছে যে তোমরা কত বড় অশুভ। তোমাদের যারা বন্ধু ভেবে তোমার সঙ্গে গিয়েছিল, তোমাদের মাঝ পথে ছেড়ে বলেছে না ভাই, এদের সঙ্গে যাওয়া যায় না। বলছে ডবল ইঞ্জিনের সরকার, ওরে তোর ইঞ্জিনের পেছনে যত বগি ছিল সেইগুলো তো সব একটা একটা করে খুলে খসে পড়ে গিয়েছে। এখন আর কেউ এনডিএ সরকার বলে না, বিজেপি সরকারও বলে না। কি বলে? বলে মোদী সরকার, বা খুব বেশি বলে মোদী, অমিত শাহ, যোগী সরকার। বাকি কোনো যোগী ভিক পায় না। বিজেপি তো এই তিনটে আছে, বাকিদের তো গোলাম করে রেখেছে পায়ের তলা, মর্যাদা দেয় না। মানুষকে মর্যাদা দেবে? আজকে দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারতে বিজেপি ক্রমাগত এরকম কেনা বেচার রাজনীতি করেছে। সবচেয়ে প্রথমে কিনেছে এই যে এখন হেমন্ত বিশ্ব শর্মা, বলে না জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসামের, কদিন আগে কংগ্রেসের নেতা ছিল, ওকে বিক্রি, ও আগে বিক্রি হয়েছে, তারপরে বাকি মালদেরকে কেনা বেচা শুরু করেছে। কারণ কোনো নীতি নেই, টাকা পয়সার খেলা। আর আমাদের বলছে তোমরা কেন জোট করলে? যখন বাড়িতে আগুন লাগে, পাড়ায় যখন আগুন লাগে, ডাকাত পড়ে, তখন মানুষ চিৎকার করে না বাঁচাও বাঁচাও বলে, ডাকাত পড়েছে বলে? তখন যারা আগুন নেভাতে চায় তারা সবাই বালতি করে হোক, মগ করে হোক, বদনা করে হোক, লোটা করে হোক, জল নিয়ে ছুটে আসে। তখন কি আপনি দেখেন যে কে কবে কাকে গাল দিয়েছিল, কে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেছিল, কে আপনি নেমন্তন্ন করেছিলেন কিন্তু আসেনি, কে আপনাকে কবে বাচ্চারা যখন খেলছিল তখন তার সঙ্গে ঝগড়া হয়েছিল, তখন আপনার সঙ্গে ঝামেলা করেছিল তার বাপ মা? সেটা দেখা হয়? তখন দু রকমের মানুষ পাওয়া যায়। এক,
আগুন লাগলে কারা আগুন নেভানোর জন্য একসঙ্গে জল নিয়ে এসছে, আর কারা আগুন বাড়ানোর জন্য পেট্রোল কেরোসিন তেল ঢালার জন্য এসছে আগুনটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে বিজেপি এই আগুন লাগানোর শক্তি, আর এই বাম আর কংগ্রেস জোট হচ্ছে আগুন নেভানোর শক্তি, গ্রামকে বাঁচানোর শক্তি, রাজ্যটাকে বাঁচানোর শক্তি। তখন তো আমরা বলি দল মত নির্বিশেষে। এমনকি যারা বিজেপিকে ভোট দিয়েছিল, যারা মনে করেছিল ত্রাতা, এই আজকে শিক্ষকদের কনভেনশনে গিয়েছিলাম, বললো 80% মানুষ আমরা ভুল করেছিলাম, আর ভুল করবো না। অনেক ব্যবসায়ী, কারবারি, দোকানদার বন্ধুরা মনে করেছিল, সরকারি কর্মচারীদের বলেছিল হ্যান্ডারেগা দিয়ে দেবো, সপ্তম কমিশন করে দেবো, এইভাবে ভাওতা দিয়েছিল। এখন আর নতুন করে কোনো ভাওতা দেওয়ার নেই তাদের কাছে। বলেছিল বেকারদের চাকরি দেবো। আমি নিজে শুনেছিলাম ভোটের শেষের প্রচারে গতবারে अमित शाह बोलছে 2 तारीख को नतीजा निकलेगा, 3 तारीख को सरकार बनेगा और 4 तारीख को आप लोग फोन करेगा, मिस कॉल देगा। বলেছিল না? আর তারপরে আর আপনাকে যেতে হবে না, একদম বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। অনেক আমার জোয়ান ছেলেমেয়েরা মনে করলো আপনারা বলেন মিছিল করতে হবে, মিটিং করতে হবে, দাবি করতে হবে, ধর্ণা দিতে হবে, এ তো মোদি, অমিত শাহ, যোগী খুব ভালো বলেছে, ঘরে বসে থাকবো, একটা মিস কল দেবো আর চাকরি চলে আসবে। আচ্ছা, মিস কলে কখনো চাকরি হয়? ওরা তো মিস কলে মেম্বারও করছিল, বলেছিল না? এই কদিন পরে ভ্যালেন্টাইন ডে আসছে, আমার জোয়ান বন্ধুরা সব বুঝবে মিস কলে প্রেম পর্যন্ত হয় না, তার জন্য দেখা সাক্ষাৎ করতে হয়। হয় মিস কলে আর চাকরি হয়ে যাবে? এই 5 বছর পরে লোকে বুঝেছে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। ত্রিপুরার জওয়ানরা, যৌবনরা ঠেকে শিখেছে যে 5 বছর তাদেরকে কিভাবে ঠকানো হয়েছে। এরকম অসংখ্য প্রতিশ্রুতি আছে। আজকে দাঁড়িয়ে কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, কোনো গুজব নয়, কোনো প্রলোভন নয়, কোনো ভয়ও নয়। ওরা এখন ভয় ভীতি দেখাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর নাম করে গুজরাট থেকে পুলিশ নিয়ে আসছে। আপনাদের বলবো, শুধু একটা পুরনো সিনেমার ডায়লগ ছিল, পুরনো নতুনই, जो डर गया सो मर गया। সুতরাং ভয় পেতে নেই, ভয়কে জয় করতে হয়। আজকে দক্ষিণ ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা মানুষ ভয়কে জয় করেছে। যেখান থেকে বলেছিল ঘর থেকে বেরোবে না, মিছিল করবে না, মিছিল করলে ঘরে আক্রমণ করবে, এসব জায়গায় হয়েছে। ধর্মের নামে হামলা করেছে, মসজিদ ভেঙেছে, মুসলমানদেরকে প্রথমে শত্রু বানিয়েছে। ত্রিপুরার সংস্কৃতি ছিল না এটা, বাংলার সংস্কৃতি ছিল না এটা। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে আমাদের জাতিসত্তা নিয়ে গর্ব করেছি। দেশ ভাগ হয়েছে কিন্তু মানুষের মন ভাগ হয়নি। এই বাংলাদেশের মানুষ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, ভাষার নামে লড়াই হয়েছে। যারা মনে করেছিল ধর্মের নামে হবে, হয়নি। আজকে ভারতে দাঁড়িয়ে এই বিজেপি হিন্দুস্তানের নাম করে, হিন্দুত্ববাদী শক্তি, তারা ধর্মের নাম করে রাজনীতি করার চেষ্টা করছে, প্রতিদিন করছে। এতে কি শুধু মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে? ভীমা কোরেগাঁওতে দেখেছেন, তপশিলি জাতির মানুষ, দলিত বলে ওরা, মহারাষ্ট্রে ওদের মিছিল মিটিং ছিল। এই মোদির ঘনিষ্ঠ ধর্মগুরু আর RSS বাহিনী, বজরং দল, তাদের উপর আক্রমণ করে। তারপরে মিথ্যা মামলা দিয়ে স্ট্যান স্বামীর মতো লোকজনকে জেলের মধ্যে বছর পর বছর পুরে রাখে। আমরা দেখলাম জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় যখন ছাত্ররা লড়াই করছে তাদের অধিকারের জন্য, ওই ঐশী ঘোষ অন্যরা তাদের হোস্টেলের মধ্যে ঢুকে মাথা ফাটিয়ে দিয়েছে আর বলেছে এরা হচ্ছে টুকরে টুকরে গ্যাং, এদেরকে জেলে পড়ে দিতে হবে, এরা নাকি দেশকে টুকরো করে দিচ্ছে। আমরা দেখেছি আসামে কিরকম বুলডোজার নিয়ে প্রথমে মাদ্রাসা ভাঙছে, তারপরে বসতি ভাঙছে, চর এলাকা থেকে, নদীর পাড় থেকে মানুষের বসতি তুলে ফেলছে। আমরা দেখেছি গাজিয়াবাদে, আমরা দেখেছি নয়ডাতে, আমরা দেখেছি ব্যাঙ্গালোরে, আমরা দেখেছি উত্তরপ্রদেশে, হরিয়ানায়। আজকে কাশ্মীরও বলছে যে বিজেপি আসলে বুলডোজার রাজ চালু করেছে। এই বুলডোজার নিয়ে যখন গরিব মানুষ
পরিযায়ী শ্রমিক বস্তিতে যখন তারা ভাঙছে, গ্রামকে যখন ভাঙছে, উজাড় করছে, তখন দাঁড়িয়ে সামনে কে দাঁড়িয়েছে? লাল ঝান্ডা নিয়ে বৃন্দা কারা, একজন মহিলা সমিতির নেত্রী, সিপিএম এর পরের ব্যুরো মেম্বার। তাহলে আসলে যখনই আক্রমণ সামনে আসে, তার সামনে মোকাবিলা করার জন্য দিন লাগে, মন লাগে, সাহস লাগে। লাল ঝান্ডার কাছে সেই মন আছে, সেই সাহস আছে। আর সেটা প্রতিবাদ করতে হলে কখনো হিন্দু মুসলমান এইভাবে ভাগ হওয়া যায় না। তাহলে যারা আমাদের গণতন্ত্রের টুপি চেপে ধরছে, তারা মানুষের ঐক্যকে ভাঙছে, সম্প্রীতিকে নষ্ট করছে। কারণ জানে মানুষ যদি এক কাট্টা হয়ে যায় তাহলে এই লুট চলতে পারবে না। তাহলে লুটটা চালানোর জন্য ট্রাইবালের নামে, নন ট্রাইবালের নামে, বাঙালি অবাঙালির নামে, হিন্দু মুসলমানের নামে, আদিবাসী তপশিলীর নামে ওরা মানুষকে ভাগ করতে চাইছে। যারা লুট করে তারা মানুষকে ভাগ করে, যারা লুটের বিরুদ্ধে লড়ে তাদেরকে একসঙ্গে আসতে হয়। এজন্য এই বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট আমরা আহ্বান জানিয়েছি, এই ভোট ত্রিপুরার গণতন্ত্রকে ফিরিয়ে আনা, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সম্প্রীতির শক্তিকে জয় করা। তবেই আমার কাজ, তবেই আমার মজুরি, তবেই আমার বাসস্থান, তবেই আমার কলকারখানা, তবেই আমাদের যে রসদ, সে আমার বড় সম্পদ হোক, আমার মাটির তলায় খনিজ সম্পদ হোক, আমার মাঠে ময়দানে ক্ষেত হোক, ফসল হোক, সেটাকে আমাদের যৌবনের শক্তি, নিজের দুটো হাতের শক্তি দিয়ে নিজের মগজকে ব্যবহার করে সে শস্য উৎপাদন করতে পারে, সে জিনিস উৎপাদন করতে পারে। আমাদের যে মেধা আছে, যে দক্ষতা আছে, যে শিক্ষা আছে, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আর সে কাজই বামফ্রন্ট তার ইশতেহারে বলেছে। আমরা এখানে বামফ্রন্ট সরকার চালিয়েছি, নতুন করে বলার দরকার নেই। তিল তিল করে আমরা এই ত্রিপুরা গড়ে তুলেছিলাম। বামফ্রন্টের আমলে কারুর সাহস হয়নি হিন্দু মুসলমানের নামে মুসলমানের বাড়িতে আক্রমণ করবে, তার গ্রামে আক্রমণ করবে। এটা হিন্দু মুসলমানের ব্যাপার না, সংখ্যালঘুর ব্যাপার। কমিউনিস্ট মানে, লাল ঝান্ডা মানে যে দুর্বল, যে অত্যাচারিত, যে শোষিত, যে নিপীড়িত, যে দুর্বল অংশ, তার পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে যদি সংখ্যালঘুর নাম করে ওখানকার মৌলবাদী শক্তি ওখানকার হিন্দু সংখ্যালঘুর ওপর আক্রমণ করে, তাহলে লাল ঝান্ডার শক্তি সেখানেও তার প্রথম কাজ হচ্ছে সংখ্যালঘু নিরাপত্তার জন্য তাকে লড়াই করতে হবে। এই ভাবটা কেন করে? হাব ভাব দেখে যেন খুব হিন্দুদের উপকার করছে। আচ্ছা, মুসলমানদের অত্যাচার করে, বুলডোজার চালিয়ে, মিথ্যা মামলা করে, সিএনআরসির ভয় দেখিয়ে, এনপিআর এর ভয় দেখিয়ে কি শুধু মুসলমানদের? আজকে গোটা দেশে বাংলাভাষী মানুষ যে যেখানে যাবে তাকে বলে বাংলাদেশি, বলে না? তুই নাগরিক কি নাগরিক না? দিল্লিতে হাঙ্গামা হয়েছে, দিল্লি পুলিশ কেস করেছে, এই অমিত শাহের পুলিশ, বলে বাংলাদেশি। তাকে জিজ্ঞাসা করলাম কি করে বাংলাদেশি হলো? বলে ও যে ভাষায় কথা বলছিল ওর উচ্চারণ দেখে আমি বুঝে গেলাম বাংলাদেশি। আচ্ছা, হিন্দি ভাষায় যারা কথা বলে, ওই ভোজপুরি থেকে আরম্ভ করে রাজস্থানী, সবই একই উচ্চারণে কথা বলে। বাংলা ভাষায় যারা কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষ আর আসামের মানুষ আর উড়িষ্যার মানুষ আর ত্রিপুরার মানুষ একই ভাষায় কথা বলে, একই অ্যাকসেন্টে কথা বলে। আরে আমার উত্তরবঙ্গে তো রায়গঞ্জের লোক একরকম বলে, মালদার লোকেরা আর রকম বলে, মুর্শিদাবাদের লোকেরা আর রকম বলে। ত্রিপুরায় আপনারা জানেন এক একটা অঞ্চলের এক একটা ব্লকের লোকেদের উচ্চারণ আর রকম হবে। আর অমিত শাহের পুলিশ এত ওস্তাদ, সে ওখানে একজনের ভাষা শুনে বলে দিল এ বাংলাদেশি। আবার শুধু বাংলাদেশি বলে না, আজকে গোটা দেশে বাংলা ভাষায় কথা বললে আরএসএস বিজেপি আগে বলতো বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখন সেটা বলে না, এখন বলে রোহিঙ্গিয়া। সোজা কথা বলে না, সবাইকে রোহিঙ্গিয়া কেন বলে? আসলে ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল সামওয়ান গিভ ইট এ ব্যাড নেম। যে তুমি একটা কুকুরকে যদি মারতে যাও তাহলে আগে বলবে এটা পাগলা কুকুর, বদনাম করে দেবে। তারপর তাকে যদি মারো তো বাকি লোকরা বলবে বাহ ভালো করেছো ভাই, মেরে দিয়েছো, নাহলে আমার বাচ্চাকে কামড়ে দিত। এই জন্য আজকে বাংলাভাষী মানুষের উপরে গোটা দেশে যে অত্যাচার নামে আনছে, এজন্য বাংলা বললে সে বাঙালি বলবে না, তাকে বাংলাদেশি, তা নাহলে রোহিঙ্গা বলবে। এইভাবেই ওরা বদনাম করছে। আর সেই বিজেপি ত্রিপুরায় এসে
উত্তর ভারত থেকে পশ্চিম ভারত থেকে বড় বড় বাদ বলছে, যারা মানুষকে নিরাপদ দিতে পারছে না। শুধু কি মুসলমান, শুধু কি বাংলাভাষী? হাতরাস আমরা দেখেছি দলিত তপস্বিনী জাতির মায়ের মেয়ে, তাকে গণহত্যা, প্রথমে গণধর্ষণ করেছে, তারপর হত্যা করেছে। আপনার টিভিতে দেখেছেন ওই 16 বছরের মেয়ের মা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, মেরা বাচ্চা কো, মেরি বাচ্চি কো দেখনে দো। কিন্তু পুলিশ গাড়িতে করে, অ্যাম্বুলেন্স না, সেই ধর্ষিতা মেয়েকে তুলে নিয়ে গিয়ে শ্মশানে পেট্রোল ঢেলে রাতের অন্ধকারে পুলিশ পুড়িয়ে দিয়েছে। এটাই হচ্ছে বিজেপির সরকার। আর অন্যদিকে কাপ্পান সিদ্দিকী, কেরল থেকে একজন সাংবাদিক, সে শুধু খবরটা করার জন্য এসেছিল, তাকে 18 মাস জেলে পুড়ে রেখে দিয়েছে। আমাদের এখানেও অত্যাচার শুধু বামপন্থী কংগ্রেসদের উপরে না, শুধু রাজনৈতিক কর্মীদের উপরে না, এখানকার সাংবাদিক, এখানকার সংবাদপত্র, এখানকার আইনজীবী, তারাও হামলার শিকার হয়েছে। এই জন্য সব আক্রান্ত একসঙ্গে এসে জড়ো হয়। ওরা আসলে এই যে বেকারি, এই যে দারিদ্র, এই যে অশিক্ষা, তার থেকে নজর ঘোরানোর জন্য আমরা যখন বলছি বড় সরকার কি করেছে, বড় আগামী বছর কি করবে, তখন বিজেপি বলে, আরে अभी का क्या बात है, तुम देखो 50 साल पहले ये हुआ, 70 साल पहले नेहरू जी ने ये किया, बोले ना 80 साल पहले गांधी जी ये किया, अरे 200 साल पहले मुगल लोग ये किया, बोले ना। আমি যখন বলছি আমার স্কুলটার কি হলো, শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না, बोले नहीं कुतुब मीनार के नीचे क्या है वो देखना पड़ेगा, बोले ना। हाँ, আমরা বলছি আরে জিনিসের দাম বাড়ছে কেন, बोले नहीं बनारस में गैन पापी मस्जिद का नीचे क्या है वो देखना पड़ेगा। তার মানে কি, ওরা গোটা প্রজন্মকে, গোটা দেশবাসীকে যখন গোটা বিশ্ব বিজ্ঞানকে, প্রযুক্তিকে, শিক্ষাকে, সাহিত্যকে হাতিয়ার করে এগিয়ে যাচ্ছে, আকাশ থেকে মহাকাশে ছুটছে, তখন ওরা আমাদের ইতিহাসের আস্থা খুঁড়ে, মাটি খুঁড়ে তার ভেতরে ঢোকাতে চাইছে আমাদের চিন্তাকে, আমাদের ভাবনাকে। এই জন্য পরিকল্পনা কমিশন স্বাধীনতার আগে ভাবনা হয়েছিল, নেতাজি সুভাষ বোসকে নিয়ে নেহেরু তৈরি করেছিলেন যে আমরা কি করে করব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে। এখন আর কিছু শোনা যায় না। তাহলে আমাদের যা কিছু উন্নয়ন সেটা পরিকল্পিতভাবে হবে কি হবে না? সরকার যোজনা পর্ষদ তুলে দিল, কারণ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হয়। আর যদি জাতিকে ইতিহাসে নিয়ে যেতে হয়, তাহলে ইতিহাসকে বিকৃত করতে হয়। সেখানে খুঁজে বার করছে কবে কবে কোথায় পানিপথে কি যুদ্ধ হয়েছিল, কবে হিন্দু মুসলমান কি করেছিল, এই নিয়ে করছে না। আরে আমাদের সভ্যতার ইতিহাস থরে থরে সাজানো আছে। রবীন্দ্রনাথ বলেছেন, এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা কেন বলি, কারণ আমাদের পরতে পরতে, পরতের যেরকম পরত হয়, এরকম আমাদের সভ্যতার পরত আছে। এক একটা যুগ, সব হুন, পাঠান, মুঘল, এই সব এসছে, তারপরে এক দেহে লীন হয়েছে। এটাকে আমরা বলি মোজাইক। দেখবেন যখন হোটেল টোটেলে যাবেন, বেড়ানোর জায়গায় যাবেন, তখন হচ্ছে পাথর পাড় লাগানো থাকে, আর একটা হচ্ছে মোজাইক হয়, টুকরো টুকরো পাথর তাকে মিলিয়ে একসঙ্গে মসৃণ করে, দেখতে ভালো লাগে না, নানা রঙের। এই যে আর্মি ক্যামাফ্লেজ করার ড্রেস পরে থাকে না, মিলিটারি যেটা ক্যামাফ্লেজ বলে, এক রঙের খাকি নয়, তাতে আলাদা রঙের, ওটাকে মোজাইক বলে। আমাদের ভারতের সভ্যতা ওই রকম মোজাইক আছে। বিজেপি কি করছে, তাতে ছেনি হাতুড়ি দিয়ে ওই মোজাইক থেকে বলছে সবুজ রংটা তুলতে হবে, লাল রংটা তুলতে হবে, খ্রিশ্চানটাকে বার করতে হবে, মুসলমানদের শেষ করতে হবে। কখনো হয়? আমাদের দেশে এত নদীমাতৃক দেশ, গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা, এই সব নদী এসে ভারত মহাসাগরে মিলেছে, আলাদা নদীর ধারা। এখন অমিত শাহ, যোগী আর মোদী আর মোহন ভাগবত বলছে যে না, এসব ধারা আলাদা আছে। গঙ্গার জলকে গঙ্গায় পাঠাতে হবে, যমুনার জলকে যমুনায় পাঠাতে হবে, গোদাবরীর জলকে, কৃষ্ণার জলকে এসব আলাদা জায়গায় পাঠাতে হবে। ওরে পাগল, মরে যাবি, কিন্তু মহাসাগরের নদীর জলের ধারাকে আলাদা করে খুঁজে পাবি না। আমরা বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। 10 ক্রোশ দূরে গেলে আপনি লোকের বুলি পাল্টে যায়, 20 ক্রোশ দূরে গেলে জল পাল্টে যায়, 50 ক্রোশ দূরে গেলে লোকের খাবার পাল্টে যায়।
100 কোষ দূরে গেলে লোকের পোশাক পাল্টে যায়, কিন্তু আরএসএস হিন্দুত্বের নাম করে বলছে কি না এক আলাদা খাবে কেন, ওই রকম জামা কাপড় পরবে কেন, ও ওই রকম ইবাদত করবে কেন, ও উপাসনা এইভাবে করবে কেন, এই নিয়ে তো ঝামেলা করছে। আর গণতন্ত্র মানে মেরি মার্জি, আমি কি খাবো কি খাবো না এটা কোনো নেতা কোনো দলের দেখার কথা না। কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও আমাদের দেশের সংবিধান এই অধিকার দেয়নি যে আমি ডাল যদি খাই আমি মুগ ডাল খাচ্ছি কি ছোলার ডাল খাচ্ছি কি মসুর ডাল খাচ্ছি সেটা দেখবে। আমি আমিষ কি নিরামিষ সেটা দেখার দায়িত্ব সরকারের না। আমি যদি মাছ খাই আমি কাতলা খাচ্ছি না রুই খাচ্ছি না ট্যাংরা খাচ্ছি না কই খাচ্ছি এটা দেখার অধিকার কারণ নেই। হ্যাঁ, দেখার অধিকার আছে। যে মানুষ খেতে পাচ্ছে না তার রেশন কার্ড নেই কেন, তার রেশন কার্ড থাকলেও রেশন নেই কেন, তার ঘরে চাল নেই কেন, তার বাজারের থলেতে ঝুড়িতে সবজি নেই কেন, তার ছেলেটা অপুষ্টিতে কেন ভুগছে, অনাহারে কেন মারা যাচ্ছে, এটাই হচ্ছে তফাৎ। লাল ঝান্ডা নিয়ে আমরাই বলেছিলাম খাদ্যের অধিকার। ইউপিএর সময় খাদ্য অধিকার আইন পাস হলো, প্রত্যেক মানুষের খাওয়ার অধিকার চাই। আমরা বলেছিলাম শিক্ষার অধিকার, তার জন্য দিল্লিতে পার্লামেন্টে আইন হলো শিক্ষার অধিকার। আমরা বলেছিলাম জানার অধিকার, তথ্যের অধিকার, এজন্য আরটিআই আইন হলো, রাইট টু ইনফরমেশন, এগুলো হচ্ছে অধিকার। আর অধিকার যখন বলি তখন সবার জন্য বলি, আর অধিকার যখন কেড়ে নেয় তখন বলে মাদ্রাসাটাকে ভেঙে দাও, স্কুলটা থাকবে। আসলে ওরা স্কুলও রাখবে না মাদ্রাসাও রাখবে না, কিন্তু এক একটা করে বাঁচে না, আলাদা করে করে। আজকে ওর ঘর ভাঙছে বুলডোজারে, কালকে আপনার ঘর বুলডোজারে ভাঙবে, তারপরে আপনার ঘর ভাঙবে। এই জন্য জোট মানে ঐক্যবদ্ধ হওয়া মানে যদি ওর ঘরে আক্রমণ হয় বাকি সব ঘরের মানুষ এসে বলবে তোমার কোনো অধিকার নেই ওর ঘরে আক্রমণ করার। আজকে আমার ঘরে ঢুকে বলছে তোমার ফ্রিজে কি আছে, তোমার টিফিন বক্সে কি আছে, তবেই তো মব লিঞ্চিং করছে। কোনোদিন তো বাবু তুমি বলনি তোমার ছেলে কাঁদছে কেন, তোমার ঘরে দুধ নেই কেন, তোমার ছেলে কাঁদছে কেন, তোমার ঘরে রান্না হয়নি কেন, তোমার উনুন চড়েনি কেন, কিন্তু কে কি খাচ্ছে এই নিয়ে লড়াচ্ছে। এটা হচ্ছে বিভেদের রাজনীতি। যত মত তত পথ, গণতন্ত্র মানে তাই। সবার মতকে সবার পথকে শ্রদ্ধা করতে হয়। ওরা বলছে না ইউনিফর্মিটি, ওই যে মাঝখানে বললো না মোদি পুলিশ কমিশনের বৈঠক, পুলিশের সম্মেলন গোটা দেশে। আমরা বলছি পুলিশ রিফর্ম, পুলিশকে মানুষের যোগ্য হতে হবে। ইংরেজ আমলের মতো পুলিশ না, শাসকের দালাল না, সরকারের দালাল না। তার জন্য পুলিশকে রিফর্ম করতে হবে, জনগণের পুলিশ হতে হবে। ধর্ষককে ধরতে হবে, ধর্ষককে পার হতে পারবে না। তোলাবাজকে ধরতে হবে, তোলাবাজকে পার হতে পারবে না। বিজেপি পুলিশ রিফর্মের কথা বলছে না, কি বলছে? বলে পুলিশ ইউনিফর্ম। বলছে আলাদা পুলিশের আলাদা ইউনিফর্ম কেন হবে, সবার এক রকম ইউনিফর্ম হবে। দুদিন পরে বলবে সব স্কুলের আলাদা ইউনিফর্ম কেন, সব স্কুলের এক ইউনিফর্ম হবে। ওই যে ইউনিফর্ম সিভিল কোড বলছে না, তার মানেও তাই। আমাদের আদিবাসীদের নিজস্ব রীতিনীতি আছে, মুসলমানদের নিজস্ব পারিবারিক রীতিনীতির ধারা আছে, খ্রিস্টানদের নিজস্ব আছে। একই হিন্দু, কর্ণাটকায় একরকম ধারা আছে, অন্ধ্রপ্রদেশে অন্য রকমের আছে, রাজস্থানে যা ধারা আছে বাংলাটা আলাদা আছে। এটাই তো বৈচিত্র্য। কিন্তু ওরা ইউনিফর্মিটির নাম করে বলছে সব এক রকমের হবে, একেবারে টানেল ভিউ, সবাইকে একরকম হতে হবে। এখানেই তফাৎ। আমরা বলি ইকুয়ালিটি, সাম্য, সমতা, সবার সমান অধিকার হবে। আর ওরা বলে না, সবাইকে দেখতে একরকম হবে, সবার পোশাক একরকম হবে, হিন্দি হিন্দু হিন্দুস্তান, সবার ভাষা এক, ধর্ম এক, জাতি এক, পোশাক এক, দল এক, নেতা এক। এইটাকেই বলে স্বৈরতন্ত্র, এটাকেই বলে ফ্যাসিবাদ। আমরা এটাকে রুখতে চাইছি। আমরা সব মানুষ তার অধিকার নিয়ে যাতে বাঁচতে চায় তার জন্য চেষ্টা করছি। আমি অনেকগুলো কথা বললাম যেগুলো আপনাদের ভোটের দরকার নেই, কিন্তু এইগুলোকে বুঝতে হবে। আজকে আমাদের দেশ এই চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটা বাগানে যখন আপনি যান, এই যে ফুলের তোড়া দিল, তাতে পাতা আছে, ফুল আছে, সাদা রঙের ফুল আছে, লাল রঙের ফুল আছে, সবুজ রঙের পাতা আছে, হলুদ রঙের পাতা আছে, রানী কালারের ফুল আছে।
তাই তো বাগানে গেলে তোড়ায় গেলে তো বলি ফুলে তোড়া বলেন তো মুখে, তাতে সব রঙের ফুল নিয়ে হয়। ওরা বলছে না, এই সব রং বেরং থাকবে না, এই বৈচিত্র্য থাকবে না। শিক্ষার গৈরীকরণের মানে তাই, মগজের মধ্যে গৈরীকরণের মানে তাই যে সব এক রং হতে হবে। বলে সব এক রং শ্রাদ্ধের বাড়িতে হয়, বিয়ের বাড়িতে হয় না। সবাইকে নিয়ে আনন্দ করতে হলে, উৎসব করতে হলে এই সব রঙের মিলন দরকার। এই জোট সেই গ্যারান্টি দিচ্ছে। আগামী 2024-এ গোটা দেশে পার্লামেন্টের নির্বাচন আছে। সেই নির্বাচনের আগে আমাদের দেশের চেহারা কি হবে, মানুষের অধিকার কি হবে, আমাদের দেশের যৌবনের ভবিষ্যৎ কি হবে, আমাদের অনাগত প্রজন্মের জন্য দেশের চেহারা কি হবে। এই লুটের বিরুদ্ধে, এই মুনাফাখোরির বিরুদ্ধে, এই তোলাবাজির বিরুদ্ধে, এই মস্তান রাজের বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশে সম্প্রীতির আবহাওয়ায় আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে উঠবে। সবার অধিকারকে আমরা স্বীকৃতি দেব, তার কাজের, তার শিক্ষার, তার বাসস্থানের, তার উন্নয়নের হক সবাই পাবে। এই জন্যই বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীকে আপনাদের জয়ী করতে হবে। এই এলাকায় প্রার্থী খুব কম কথা বললেন, আমার জন্য তাড়াতাড়ি ছেড়ে দিলেন শৈলেন্দ্র চন্দ্রনাথ, কাস্তে হাতুড়ি তারা। অন্যত্র এই জেলায়ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আছে, হাত চেনলেন। এই জোটের প্রার্থীদের আপনারা জয়ী করবেন, যাতে আমরা দাঁড়িয়ে এই শোষণের চাতাকল থেকে মুক্ত হতে পারি, এই লুঠের রাজত্ব থেকে মুক্ত হতে পারি, আর ত্রিপুরা আবার তার নিজের স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে পারে, গর্বের সঙ্গে মাথা তুলে বলতে পারে। যেমন বাম আমলে বলতাম, কর্মক্ষেত্রে হোক, শিক্ষায় হোক, জনশিক্ষায় হোক, সাক্ষরতায় হোক, গ্রামোন্নয়নে হোক, বিকেন্দ্রীকরণে হোক, গোটা দেশের সামনের সারিতে ত্রিপুরা ছিল, আবার ত্রিপুরা সামনের সারিতে আসবে, সে কাজ আপনারা করবেন। কিন্তু আমি বলে গেলাম, আপনি বক্তৃতা করে দিলেন, আমি ভাষণ দিলাম, আপনি আসন দিয়ে দিলেন, এত সহজ না। লড়াইটা তীব্র হবে। যতদিন সামনে আসবে গুজব হবে, টাকা বিলি করবে, মিথ্যাচার করবে, গুজব করে ভাগ বাটোয়ারা করার চেষ্টা করবে, কিছু জুলুম, কিছু মিথ্যাচার করবে। কালকেই ধর্মনগরে আমাদের কর্মীদেরকে অবরোধ করার চেষ্টা করেছিল আমাদের কমরেডরা, অমিতাভর নেতৃত্বে গিয়ে তারপরে রাস্তা অবরোধ করেছে, তারপর ওদের অবরোধ তুলতে আমরা বাধ্য করেছি। আবার পুলিশ গিয়ে উঠে লাঠি চালিয়েছে, কিন্তু পুলিশের লাঠিতে আমাদের কমরেডরা ডুবে যায়নি। তাহলে ভোটের দিন পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত একেবারে কেল্লা সামলাতে হবে, লড়তে হবে। হবে লড়াই। কেউ কেউ বলছে আমরা তো ঠিক আছি, এ পাড়ায় ঠিক আছে, কিন্তু বাইরে থেকে যে কেউ না আসে, বাইরে থেকে কেউ না আসে। এই জন্য আমি তো পুরোনো দিনের লোক, এখন সব নতুন নতুন গান বেরোচ্ছে। আমার বয়সী লোকেরা বুঝবেন, একটা ববি সিনেমা এসেছিল না, তার একটা গান ছিল, বাহার সে কোই অন্দর না আ সকে আর অন্দর সে কোই বাহার না যা সকে। তাহলে ভোটের দিনে গন্ডগোল পাকানোর জন্য যাতে বাহার সে কোই অন্দর না আ সকে, তার ব্যবস্থা আপনারা করবেন। কোনো না আসে, তাও যদি লোভে পড়ে হোক, ফাঁদে পড়ে হোক, যদি কেউ বাহার সে অন্দর আ গেয়া, তব क्या होगा? তারপরে আপনাদের দায়িত্ব, পুলিশের দায়িত্ব হচ্ছে এটা দেখা বাহার সে কোই অন্দর না আসে। আর যদি বাইরে থেকে অন্দরে যদি চলে আসে, তাহলে অন্দর সে ফির বাহার না যা সকে, তার ব্যবস্থা আপনারা করবেন। হবে তো? কেউ কেউ বলছে না ভোটটা হয়ে যাক, তারপরে তো গণনা কেন্দ্রে গিয়ে বাক্স পাল্টে দেবো, বলছে না, जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदला जाएगा। इनकलाब।